তো নতুন করে শুরু করার পরে অভ্যুত্থানের পরে কি হয়, যেমন জলোচ্ছ্বাসের পরে জলটা যখন সরে যায়, জলের উচ্ছ্বাস যখন কমে যায়, তখন আবার তো নতুন করে আবার ঘর বাড়ি কিংবা অন্যান্য কিছু মেরামত করতে হয়। ঠিক তেমনি উচ্ছ্বাসের পরে যেন অবসাদ না আসে, উচ্ছ্বাসের পরে যেন মানে উন্নয়নের ধারাবাহিকতাটা থাকে। সেটা করতে গেলে কি করতে হবে, চেতনার উন্নয়ন কতটুকু হলো সে কারণে আমরা বলেছি সংস্কার চাই। গণতন্ত্রের উন্নয়ন কতটুকু হলো সে কারণে আমরা বলেছি একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই। আর মানুষের জীবনের শান্তি এবং স্বস্তির উন্নয়ন কতটুকু হলো সেটার জন্য বলেছিলাম বৈষম্যটার শেকড়টা উপরাতে চাই। এই চাওয়াগুলো তো আমাদের অনেকভাবে আমাদের মধ্যে সন্নিবেশিত হয়েছিল। তো এখন দেখুন 1 বছরে আমরা এর কতটুকু অর্জন করলাম। যদি এরকম হতো এগুলো আমাদের অর্জিত হয়েছে তাহলে কিন্তু মানুষ বলতো যে এই সরকার কন্টিনিউ করুক। কিন্তু অর্থনৈতিক কোনো প্যারামিটারে সাফল্যের খুব চিহ্ন দেখা যাচ্ছে না। সামাজিক শান্তি এবং স্বস্তির প্যারামিটারে মাপকাঠিতে খুব একটা ভালো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দুর্নীতি কমার ক্ষেত্রেও খুব ভালো কোনো দৃষ্টান্ত তৈরি করা যাচ্ছে না। এমনকি বড় কাজ করতে না পারলেও ছোট যে কাজগুলো করা যেত সেই কাজ করার দৃষ্টান্ত তৈরি হলো না। যে 1 বছরে আমাদের উপদেষ্টা মণ্ডলী নিজেদের আয় ব্যয়ের হিসাবটাও দিলেন না। তারা তো এখান থেকে শুরু করতে পারতেন যে অন্য কী করে করুক, আমরা অন্তত করে দেখালাম যে আমরা এই রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক ধারায় নিয়ে যাবার জন্য, জনগণের আকাঙ্ক্ষাকে একটা গণতন্ত্রের পথে পরিচালিত করবার জন্য, অভ্যুত্থানের চেতনাটাকে বাস্তবায়ন করবার জন্য যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কিছু দৃষ্টান্ত স্থাপন করলাম। দায়িত্ব পালন এবং দৃষ্টান্ত স্থাপন দুটো যদি তারা দেখাতে পারতেন, মানুষ বলতে হ্যাঁ এটা আমাদের আগামী আরও অন্তত 20 বছর 50 বছর আমাদেরকে পথ দেখাবে যে দেখো যদি অগণতান্ত্রিক হও তাহলে তার পরিণতি দেশ ছেড়ে পালাতে হবে, আর অভ্যুত্থানের পরে যদি দেশ পরিচালনা করতে চাও তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এই চেহারাটা দেখো। মানে এই কারণে কি আমাদের রাজনীতির মাঠ উত্তপ্ত হতে পারে? আরও উত্তপ্ত না, রাজনীতির মাঠটা উত্তপ্ত হচ্ছে আর একটা কারণে, সেটা আমি একটু পরে আসি। ফলে মানুষের মধ্যে এই যে ধূসর হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল অভ্যুত্থানের চেতনা, মানে আশা আকাঙ্ক্ষা, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং খেয়াল করে দেখুন স্বাধীনতার পরে আমাদের এই স্বাধীনতার চেতনার কথা বলতে বলতে আওয়ামী লীগ যত লুটপাট করেছে তত কিন্তু স্বাধীনতার চেতনার প্রতি মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক তেমনি আমরা যদি বলি একসময় আওয়ামী লীগ আবার দিন বদলের রাজনীতির কথা বলে যখন দেখলো তাদের নেতাদের ভাগ্য বদলের রাজনীতি করছে, তখন এই দিন বদলের রাজনীতিটা মানুষের কাছে একটা মানে বিরক্তিকর বাক্য বা কখনো গালিতে রূপান্তরিত হয়েছে। ও তোমার তো দিন ঠিকই বদলে গেল, আমাদের তো আর দিন বদলাইলো না। তো তারপরে এখন যদি আমরা অভ্যুত্থানের পরে সংস্কার আর জুলাই চেতনা এই দুটো এত বেশি ব্যবহার এবং অপব্যবহার হলো, মানুষ বলে আর কোথায় সংস্কার হলো, তোমরা তো সংস্কারটাকেই সংস্কার করে দিলে এবং তোমরা জুলাই চেতনার কি কিছু অবশিষ্ট রাখলে, এবং সনদের নামে যা করছো সেটা তো আর একটা জিনিস হয়ে গেল যে স্বাক্ষরের পরেও তোমরা সব পাল্টে দিলে। তাহলে এগুলো যখন হচ্ছে তখন মানুষের মধ্যে একটা অনাস্থা তৈরি হচ্ছে। রাজনীতিতে অথবা দেশ পরিচালনায় যখন অনাস্থা তৈরি হয়, অনাস্থার ওই ফাঁকে কিন্তু অরাজকতা তৈরি হয়। তখন যে কথাই বলুক না কেন ক্ষমতাসীনরা, রাজনৈতিক দলও সেটা বিশ্বাস করে না, জনগণও সেটা বিশ্বাস করে না। যে কারণে প্রতিদিন তারস্বরে বলছে আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। মানুষ আবার জিজ্ঞেস করে বাইরে গেলে নির্বাচন কি হবে? তার মানে তার কথাটাকে বিশ্বাস করছে না কেন? মানে বারবার বলতে হচ্ছে, বারবার বলেও কেন বিশ্বাস স্থাপন করতে পারছে না? কারণ বিশ্বাসের প্রাথমিক ভিত্তি হচ্ছে আস্থা। এমন কাজ কিছু হয়েছে যে কাজগুলো মানুষের আস্থাটাকে নষ্ট করে দিয়েছে। যে মানুষ, যে ছেলেরা, লক্ষ লক্ষ নারীরা, মেয়েরা রাস্তায় নেমেছিল অভ্যুত্থানের পরে, তাদের উপরে এমন ব্লেমিং, শেমিং এবং এত বেশি স্ল্যাটিং শুরু হলো যে তারা ঘরে ফিরে যেতে বাধ্য হচ্ছে। আমরা যে শ্রমিকরা রাস্তায় নেমেছিল, গুলি খেয়েছিল, সেই শ্রমিকরা মজুরির জন্য তাদেরকে আবার গুলি খেতে হচ্ছে। আজকেও মানে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের সমাবেশের উপর হামলা হলো, গতকাল প্রাইমারি শিক্ষকদের উপর হামলা হয়েছে, তার আগের দিন আমরা দেখেছি যে ওই প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের উপরে। তারপর শিক্ষকরা রাস্তায় পড়ে আছে, একটু বলছেও না যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের সব দাবি পূরণ করতে পারবো না, কিন্তু আমরা হিসাব করে দেখালাম যে প্রাথমিক শিক্ষা যদি জাতীয়করণ করে তার ইয়েটা করা হয় তাহলে আমাদের 800 কোটি টাকা লাগে, এমপিওভুক্ত করতে গেলে আমাদের 1200 কোটি টাকা লাগে, আর এই যদি মানে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের তাদের জন্য আমাদের 700 কোটি টাকা লাগে, সব মিলে 2500 কোটি টাকার মতো লাগবে। এই টাকাটা এখনই আমরা দিতে পারবো না, কিন্তু আমরা পরবর্তী সরকারের কাছে সুপারিশ করে গেলাম
তাহলেও তারা বুঝতো যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য একটা সুপারিশ করে গেল। কিছুই কেয়ার করছে না। এগুলো যখন মানুষ দেখতে থাকে তখন মানুষের মধ্যে হয় কি যে সরকার যখন কোনো একটা কথা বলে সে তখন খেয়াল করে জনগণ সেটা কতখানি আস্থায় নিচ্ছে, বিশ্বাসে নিচ্ছে। এগুলো যখন নিচ্ছে না, আমরা মনে করি যে অরাজকতার কথাটা যখন বলে, অরাজকতাটা কোথা থেকে আসে? যখন রাজ্য শাসনটা ঠিক মতো হচ্ছে না তখনই তো অরাজকতাটা আসে। তার মানে রাজ্য শাসনটাকে ঠিক মতো করতে পারছেন না। এখন রাজা এই মুহূর্তে ঠিকভাবে রাজ্য শাসন হচ্ছে না। হচ্ছে না মানে করতে চাইছেন কি না। আপনাদের সবগুলো রাজনৈতিক দলের সমর্থন নিয়েই তো এই সরকার শপথ নিয়েছিল। তার মানে কি আপনাদের সাথেও কোনো দূরত্ব তৈরি হয়েছে? যেমন আমরা দূরত্ব না, আমরা বলছি যে গণ অভ্যুত্থানের চেতনা, আপনারাও বিশ্বাস হারিয়েছেন না, আমরা বলেছি গণ অভ্যুত্থানের চেতনা পরিত্যক্ত হয়েছে। আমরা যে ঐক্যমতের আলোচনা করেছিলাম সে আলোচনার সঙ্গে প্রতারণা হয়েছে এবং দেশ পরিচালনার জন্য যে ম্যান্ডেট তাদেরকে দেওয়া হয়েছিল সেই ম্যান্ডেটকে তারা অনেকটা অবহেলা করেছে, কোনো ক্ষেত্রে অপমানও করেছে। ফলে এটা শুধু আস্থা অনাস্থার ব্যাপার না, এখন আমাদেরকে অ্যাকিউজ করার ব্যাপার তৈরি হয়েছে যে আপনাদের উপরে এত বড় একটা দায়িত্ব দেওয়া হলো, অথবা আপনারা দায়িত্ব নেবেন বলে নিজেদের জীবনের একটা সুদীর্ঘ ক্যারিয়ার, সেটার অভিজ্ঞতারকে ভিত্তি করে আপনারা এই দায়িত্বটা নিতে এলেন। আপনারা আপনাদের ক্যারিয়ারের প্রতিও সুবিচার করলেন না, দেশবাসীর প্রতিও সুবিচার করলেন না, এবং সবচেয়ে বড় কথা আপনারা আমাদের স্বপ্নটাকেও আপনারা বাস্তবায়িত হতে তার মানে সরাসরি আপনারা অভিযোগ করছেন এখন। জি রতন ভাই, আপনাকে ধন্যবাদ। মনিয়াপা, বিরতির পরে আপনার কাছে ফিরবো। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও ফিরলাম। আর কেবল প্রশ্নগুলো সহজ। আমাদের সাথে আছেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি। মনিয়াপা, আপনার কাছ থেকে একটু আলোচনায় যেতে চাচ্ছি। সেটি হচ্ছে, বিরতির আগে রতন ভাই বলছিলেন যে এই সরকারের উল্লেখযোগ্য বেশ কিছু ব্যর্থতার কথা বলেছেন। অর্থনৈতিক সূচকে বাংলাদেশ এগোয়নি, যদিও আমাদের রিজার্ভ বেড়েছে, আর দুর্নীতি কমাতে পারেনি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ওত নেওয়ার পরপরই বলেছিলেন যে তাদের আয় ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ করবেন। মোটা দাগে তিনি তিনটি অভিযোগ করেছেন, এবং আরেকটি সবচেয়ে বড় অভিযোগ যে এই অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, বিশেষ করে জনগণকে, এই অন্তর্বর্তীকালীন সরকার হতাশ করেছে। উনি যে কথাগুলো বলেছে এর মধ্যে সবগুলো ব্যর্থতায় প্রকট। 3-4টা বলেছেন, কিন্তু ওই 3-4টাকে ভেঙে দেখেন আর কিছুই অবশিষ্ট থাকে না, সমস্ত ব্যর্থতাটা। তার মানে এই সরকারটা পুরা দুস্তর একটা ব্যর্থ সরকারে পর্যবসিত হয়েছে।